আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ সি এবং ডি। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। আমরা এখানে আজকে গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে কিছু একদম ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি এবং যেসব প্রশ্ন আগেও এসেছে পরীক্ষাতে, সেরকম প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের গ্রুপ সি ডি এর। এটা ক্লাস নাম্বার 3। এর আগে কিন্তু আমরা শুরু করেছিলাম, বাট মাঝখানে কিছুদিন গ্যাপ পড়ে গেল। যাই হোক, আমরা আবার শুরু করছি এবং আজকের সেটে তোমরা পাবে একদম নতুন যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসকে ফলো করে সেখান থেকে আমরা জেনারেল নলেজ আলোচনা করব এবং ইংলিশ থেকে আলোচনা করব। তোমাদের ইংলিশটা যদিও গ্রুপ সিতে আছে, ডিতে নেই, ঠিক আছে। তো এখানে আমরা টোটাল জেনারেল নলেজ থেকে 15টা কোশ্চেন ইম্পর্টেন্ট একদম, যেসব প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে, এবং ইংরেজি থেকে 10টা প্রশ্ন। সুতরাং আমরা এখানে 25টা প্রশ্ন আজকে আলোচনা করব এবং এখানে কিন্তু আমরা শুধুমাত্র 25টা প্রশ্নের আনসার দেখে চলে যাব এমনটা নয়। আমরা প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকে কোন কোন পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মানে কোন কোন পয়েন্টের উপরে বেস করে প্রশ্ন হয়, সব কিন্তু আলোচনা করবো প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে, ঠিক আছে, যেটা তোমাদের এক্সামের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ক্লাসটা পুরোটা দেখো এবং দেখতে থাকো, দেখবে তোমরা এক্সামে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে প্রশ্ন, ঠিক আছে। তো চলো আমরা আজকে শুরু করছি আমাদের ক্লাস গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে আমাদের ক্লাস নাম্বার 3। তো ফার্স্ট কোশ্চেন দেখো, আমরা প্রথম জিকে পোর্শনটা কমপ্লিট করবো 15টা প্রশ্ন, তারপরে আমরা কিন্তু ইংলিশে আসবো, ঠিক আছে। তো ফার্স্ট প্রশ্ন কী বলছে, পশ্চিমবঙ্গের রূপকার বা আর্কিটেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রূপকার বা আর্কিটেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা কাকে বলবো? প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু, বিধানচন্দ্র রায় নাকি সিদ্ধার্থ শঙ্কর রায়? কী হবে এখানে সঠিক আনসার? তোমাদের সিলেবাসে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল একদম মেনশন করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সব জায়গা থেকে খুব ভালো করে পড়তে হবে। এমনি তো সিলেবাসে তোমাদের দেখবে এনইপি নতুন অ্যাড হয়েছে, এনইপি 2020 এর উপরে আমরা আলাদা ভিডিও করে দিয়েছি। তোমরা দেখবে কম্পিউটার কিন্তু অ্যাড হয়েছে, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলো, ঠিক আছে। তারপর দেখবে তোমরা জেন্ডার অ্যাওয়ারনেস আছে তোমাদের, আর এমনিতে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স এইসবগুলো তো আছেই, সঙ্গে এগুলোও কিন্তু খুব ভালো করে করতে হবে। তো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু যেসব প্রশ্ন হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু আজকে সেটে রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে আলোচনা করব। তো এখানে প্রথম প্রশ্নের আনসার কি হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, বিধানচন্দ্র রায়। দেখো তাহলে এই বিধানচন্দ্র রায় কে ছিলেন বলো তো? বিধানচন্দ্র রায় ছিলেন সেকেন্ড সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। এবং এখান থেকে খুব ভালো একটা প্রশ্ন হয় যে তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল, ঠিক আছে। প্রথম মুখ্যমন্ত্রী, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে জানতে চাওয়া হয়। তখন আমরা আনসার কী করব না, প্রফুল্লচন্দ্র ঘোষ। ওকে, প্রফুল্লচন্দ্র ঘোষ, দেখো যেটা তোমরা অপশান এতে পাবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। আর দ্বিতীয় বললে বিধানচন্দ্র রায়। এবার দ্বিতীয়, এই বিধানচন্দ্র রায়কে আর্কিটেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল কেন বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের রূপকার কেন বলা হচ্ছে? নিশ্চয়ই তার অবদান আছে, অবশ্যই। দেখো, ইনি একজন পলিটিশিয়ান ছিলেন বা একজন ফিজিশিয়ান ছিলেন। তো এনার সময় ইনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ইনি কিন্তু কিছু বেশ উদ্যোগ নিয়েছিলেন এবং সাকসেসফুল হয়েছিল, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সেক্টরে এনার অবদান আছে। যেমন শিল্পক্ষেত্রে আমরা যদি বলি, বা এডুকেশনের ক্ষেত্রে বলি, ওকে, এবং মেডিকেলের ক্ষেত্রে বলি, এনার কিন্তু অবদান আছে। এনার সময় একটা মানে উন্নতি সাধন হয়েছিল, সেই জন্য কিন্তু এনাকে আর্কিটেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলা। এবং তোমরা জানবে এই যে বিধাননগর নামটা শুনেছো নিশ্চয়ই, এই বিধাননগর কিন্তু এনার নামকরণই হয়েছিল পরবর্তীতে, ঠিক আছে। এই পয়েন্টগুলো একটু মনে রাখবে। এবং আরও যে পয়েন্টটা মনে রাখতে হবে, এই ডক্টর বিধানচন্দ্র রায়ের ইনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে। নোবেল প্রাইজ নয়, মানে ভারতরত্ন পেয়েছিলেন। কত সালটা? 1961-তে কিন্তু তিনি ভারতরত্ন পেয়েছিলেন। ওকে, ভারতরত্ন, এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আমরা ন্যাশনাল ডক্টরস ডে কবে পালন করি? ন্যাশনাল ডক্টরস ডে, ন্যাশনাল ডক্টরস ডে কবে? না, 1 জুলাই, তাই তো। এই 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে কেন পালন করা হয়? এই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, ঠিক আছে। সেই জন্য আমরা 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে কিন্তু পালন করে থাকি। এই ডেটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। ক্লিয়ার? এই পয়েন্টগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে তোমরা। আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট হচ্ছে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত, বা আমাদের হিউম্যান বডির ন্যাচারাল টেম্পারেচার কত? এখানে দেখো সব ফারেনহাইট স্কেলে কিন্তু দেওয়া আছে, তো আনসারটা কিন্তু সাবধানে করতে হবে। এখানে দেখো 96.4, 98.4, 37 ডিগ্রি এবং 99 ডিগ্রি। তো এখানে সবগুলো ফারেনহাইটে তো যেহেতু দেওয়া আছে, আমাদের যদি বলতো সেলসিয়াস স্কেলে, সেন্টিগ্রেড স্কেলে বা কত হবে, সেলসিয়াস স্কেলে আমাদের কিন্তু যে আমাদের নর্মাল টেম্পারেচার হয় সেটা মোটামুটি 37,
ঠিক আছে, 37°C ধরা হয়ে থাকে, যেটা এখানে আছে, বাট এটা কিন্তু ফারেনহাইটে আছে, এটা খেয়াল রাখতে হবে। কেউ কিন্তু 37 আনসার করে আসলে হবে না। যদি সেলসিয়াস স্কেলে বলতো তাহলে 37° করতে পারতাম, বাট এখানে বলছে ফারেনহাইট। ফারেনহাইটে হবে অপশান ডি, 98.4। ঠিক আছে, 98.4° ফারেনহাইট, এটা হবে সঠিক আনসার। ক্লিয়ার? এবার দেখো, এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা পরীক্ষাতে প্রশ্ন আসে আমরা যদি সেলসিয়াস স্কেলের কথা বলি, আমাদের হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক একটা ব্যাপার থাকে। সেলসিয়াস স্কেলের যদি আমি কথা বলি, এটা মনে করো সেলসিয়াস স্কেলের পার্ট, তো সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা জানি 100°C, আর নিম্ন স্থিরাঙ্ক আমরা কত ধরি 0°C। ঠিক আছে, ঠিক তেমনই এই ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক, দেখো ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত বলো তো, 212° ফারেনহাইট, এটা মনে রাখতে হবে। এবং নিম্ন স্থিরাঙ্কর যদি কথা বলে, সেটা হবে 32° ফারেনহাইট। এটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন? রাজা রামমোহন রায়, গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কী হবে এখানে সঠিক আনসার? তো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন অবশ্যই দাদাভাই নওরোজি। সহজ একটা প্রশ্ন, আশা করি সকলের জানা আছে। এবং যদি সালটা বলে, সালটা কত হবে বলো তো? সালটা হবে 1892। ঠিক আছে, মানে এই ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নিয়োজিত হয়েছিলেন 1892-তে। সালটা কিন্তু একটু মাথায় রাখো, যদিও সালটা দিয়ে প্রশ্ন আসে না। এবং এখান থেকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দাদাভাই নওরোজি থেকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান, ঠিক আছে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। এবং এই দাদাভাই নওরোজি হচ্ছে কি বলতো, এই ব্রিটিশ পার্লামেন্টে প্রথম সদস্য নির্বাচিত হয়ে, এবং এই দাদাভাই নওরোজি একটা বই লেখেন, সেটা হচ্ছে সকলে জানো, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই বইটা কিন্তু ইম্পর্টেন্ট, ইনি লিখেছিলেন, এই বইটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবং ইনি একটা তথ্য দিয়েছিলেন, যেটাকে আমরা বলে থাকি ড্রেন থিওরি বা সম্পদের নির্গমন তত্ত্ব। এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই দাদাভাই নওরোজির ক্ষেত্রে মনে রাখতে হবে। এবং দাদাভাই নওরোজি একজন অর্থনীতিবিদ ছিলেন, জাতীয়তাবাদী নেতা ছিলেন, অবশ্যই কংগ্রেসের আমলে। তো দাদাভাই নওরোজি সম্পর্কে এই পয়েন্টগুলো অবশ্যই একটু মাথায় রেখো। তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান সি। নেক্সট হচ্ছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, বা ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। আগে বলো এই ম্যানচেস্টারটা কি? এটা একটা শহর, কোথায় না ইংল্যান্ডের একটা শহর ম্যানচেস্টার, ইংল্যান্ডের একটা শহর। ঠিক আছে, এই ম্যানচেস্টার কিসের জন্য বিখ্যাত? এই ম্যানচেস্টার বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত। বস্ত্রশিল্প, ইংল্যান্ডের ম্যানচেস্টার বস্ত্রশিল্প বা টেক্সটাইল শিল্পের জন্য বেশ বিখ্যাত। তো যেহেতু ইংল্যান্ডের ম্যানচেস্টার টেক্সটাইল শিল্পে বা বস্ত্রশিল্পে বিখ্যাত, ঠিক তেমনই আমাদের আমেদাবাদও কিন্তু বস্ত্রশিল্প বেশ উন্নত, সেজন্য এই আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। এইবার কানপুর, দেখো এখানে অপশান আছে, এই কানপুরকে কী বলা হয় বলো তো? কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। সিমিলারলি কোয়েম্বাটুর, তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে কী বলা হয়? এটাকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ওকে, আর আমেদাবাদকে সমগ্র ভারতের ম্যানচেস্টার বলা হয়। ক্লিয়ার? এই প্রশ্নগুলো বা পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে সঙ্গে সঙ্গে। তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? বলো, ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে একটা প্রশ্ন। তোমাদের সিলেবাসে কিন্তু এই স্পোর্টস রিলেটেডও কিন্তু মানে ওখানে সিলেবাসে মেনশন করে দিয়েছে, স্পোর্টস থেকে কিন্তু প্রশ্ন হবে। ঠিক আছে, স্পোর্টস জিকে থেকে কিন্তু প্রশ্ন হবে। তো প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কবে হয়েছিল, বা ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? সালটা হচ্ছে 1930-এ হয়। এবং এখানে চ্যাম্পিয়ন হয় কারা বলো তো? এখানে চ্যাম্পিয়ন হয় হচ্ছে উরুগুয়ে। প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লিয়ার? এই ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? ফিফা প্রতিষ্ঠিত হয় সালটা হচ্ছে 1904। এবং যদি বলা হয় এই ফিফার হেডকোয়ার্টার কোথায়? ফিফার হেডকোয়ার্টার হচ্ছে, বা আমরা যদি বলি সদর দপ্তর, সেটা কোথায় হবে না? ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিক। জুরিকটা কোথায়? জুরিক হচ্ছে সুইজারল্যান্ড। ক্লিয়ার? সুইজারল্যান্ডের জুরিকে কিন্তু ফিফার হেডকোয়ার্টার অবস্থিত। 1904 সালে প্রতিষ্ঠিত হয়
ফিফা। আচ্ছা, বর্তমানে একটা ইম্পর্টেন্ট আর তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, বলো তো বর্তমানে ফিফার র্যাঙ্কিংয়ে, মানে ফিফার এই যে ফুটবল যে ফিফা সংস্থা, এই এর র্যাঙ্কিং অনুযায়ী ভারতের অবস্থান এখন কত? ভারতের অবস্থান কিন্তু 142-এ আছে বর্তমানে, ঠিক আছে, যেটা অনেকটাই পিছিয়ে এখনও। এখান থেকে মোটামুটি 2-3 বছর আগে আমরা র্যাঙ্ক দেখেছিলাম মোটামুটি 97 মতো এরকম র্যাঙ্ক কিন্তু ইন্ডিয়ার নেমেছিল 2-3 বছর আগে, তারপর থেকে আবার 142-এ অনেকটাই কিন্তু বেড়ে গেছে। ওকে, ফিফার এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে সঙ্গে। আর ফিফার বর্তমানে এখন যে আমরা বলি সদস্য দেশের সংখ্যা কত, যদি টোটাল কান্ট্রির কথা বলে, টোটাল সদস্য দেশ বা টোটাল যদি কান্ট্রির কথা বলে, তাহলে সেই সংখ্যাটা হবে 211, ঠিক আছে, 211, এগুলো একটু মাথায় রেখো। চলো আমরা এবার যাবো নেক্সট কোশ্চেন, তাহলে এটার আনসার হবে অপশান সি। আর এবারে কিন্তু 2026-এ আবার ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে। এটা কোথায় হবে, এই 226-এ ফিফা ওয়ার্ল্ড কাপের আসর কোথায় বসতে চলেছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর হবে। আমাদের প্রত্যেকটা রাজ্যে একটা করে রাজ্যপাল থাকে, তো সেই রাজ্যপালের কার্যকালের মেয়াদ মানে কত বছর পর্যন্ত রাজ্যপাল কাজ করতে পারে বা কত বছরের জন্য তার নিয়োগ করা হয়। সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, বি, 5 বছরের জন্য। আমরা জানি রাজ্যপালকে 5 বছরের জন্য নিয়োগ করা হয়ে থাকে। আচ্ছা, এই যে রাজ্যপালের কার্যকালের মেয়াদের আর্টিকেলটা কত, আর্টিকেলের যদি কথা বলি আমি, এর যে কার্যকাল সম্পর্কে বলা হয়েছে, আর্টিকেলটা কত, আর্টিকেলটা হচ্ছে 156, ঠিক আছে। আর এমনি দেখবে তোমরা হচ্ছে এখানে তো কার্যকালের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে, আর এই যে রাজ্যপালের পদ সম্পর্কে বলা হয়েছে, সেই আর্টিকেলটা কত বলো তো, আর্টিকেল 153। এখানে রাজ্যপাল যে এই যে রাজ্যপাল যে পদ একটা, এই পদ সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 153-তে, ক্লিয়ার। আর 156-তে কার্যকাল, আমি এখানে লিখে দিচ্ছি কার্যকাল, আর 153-তে রাজ্যপালের পদ। এবার এখান থেকে আরও একটা তো মনে রাখবে, রাজ্যপালের নিয়োগটা কত আর্টিকেল, আর্টিকেল হচ্ছে 155। রাজ্যপালের নিয়োগ সম্পর্কে আলোচনা আছে আর্টিকেল 155-তে, নিয়োগ। এই আর্টিকেলগুলো একটু রাজ্যপাল রিলেটেড মনে রাখতে হবে। ওকে, চলো এখান থেকে এইগুলো মনে রাখলেই হবে। নেক্সট হচ্ছে ডেটা প্রক্রিয়াকরণের পর যে তথ্য পাওয়া যায় তাকে কি বলে। এটা আমাদের কম্পিউটার বেসড প্রশ্ন, কম্পিউটার থেকে প্রশ্ন, বলো এটা কীভাবে ডেটা প্রক্রিয়াকরণের পর যে তথ্য পাওয়া যায় সেটাকে কি বলা হয়, ইনপুট, ডেটা, আউটপুট নাকি ইনফরমেশান। দেখো, ডেটাকে প্রসেস বা প্রক্রিয়াকরণ করে বা ডেটাকে প্রসেস করে আমরা যেটা পাই সেটাকে বলা হয় ইনফরমেশান। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডেটাকে প্রসেস করে যেটা আমরা পাই সেটাকে বলি ইনফরমেশান, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে NEP 20 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষায় জিডিপির কত শতাংশ ব্যয় করার লক্ষ্য নেওয়া হয়েছিল। তো যখন 20-তে NEP আসে তখন টোটাল আমাদের যে জিডিপি তার কত পার্সেন্ট শিক্ষার ক্ষেত্রে ব্যয় করার প্রস্তাব এসেছিল, সেটা হচ্ছে 4, 5, 6 নাকি 7, অপশান সি, 6%, ঠিক আছে। এই NEP সম্পর্কে যখন আমরা ডিটেলস আলোচনা করেছি, একটা ভিডিও করা আছে, চাইলে দেখে নিতে পারো। তোমাদের কিন্তু NEP থেকে ইন্টারভিউতেও প্রশ্ন ধরতে পারে, তো NEPটা সম্পর্কে ভালো করে যে আমি যদিও একটা ভিডিও করে দিয়েছি, সেখানেও কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই 6%-এর বিষয়টা। তো এখানে কিন্তু টোটাল জিডিপির 6% ব্যয় করার কথা বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে, তো অপশান এখানে সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট হচ্ছে লিঙ্গ সচেতনতা শিক্ষা কেন গুরুত্বপূর্ণ। এটা আমাদের জেন্ডার অ্যাওয়ারনেস থেকে যে প্রশ্নটা আছে সেখান থেকে প্রশ্ন। তো লিঙ্গ সচেতনতা কেন গুরুত্বপূর্ণ, বিভাজন তৈরির জন্য মোটেও নয়, শুধু পরীক্ষার জন্য মোটেও নয়, আইন প্রয়োগের জন্য নয়। এখানে আনসার হবে সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠার জন্য। একটা যে ইকুয়ালিটি বা ইকুইটি যে বিষয়টা সেটা প্রতিষ্ঠার জন্য বা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য লিঙ্গ সচেতনতার শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ। ওকে, তো এখানে বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে, হায়দ্রাবাদ, পুনে, বেঙ্গালুরু নাকি চেন্নাই। সিলিকন ভ্যালি, দেখো আমেরিকার ক্যালিফোর্নিয়া নামটা শুনেছো তোমরা, ক্যালিফোর্নিয়া, এই ক্যালিফোর্নিয়াতে
মানে বড় বড় যে টেক কোম্পানি বা টেক হাবগুলো অবস্থিত আছে, ফেসবুক সহ অন্যান্য টেক কোম্পানিগুলো কিন্তু এখানে অবস্থিত, সেই জন্য এই ক্যালিফোর্নিয়াকে কিন্তু সিলিকন ভ্যালি বলা হয়। ঠিক সিমিলারলি আমাদের ভারতের বেঙ্গালুরুতে কিন্তু বড় বড় টেক হাবগুলো অবস্থিত, সেই জন্যও এই আর আচ্ছা সিলিকন ভ্যালিটা, এই সিলিকন কথাটা কেন বলা হচ্ছে, কারণ আমাদের বর্তমানে যেসব টেকনোলজি সেগুলো কিন্তু চিপ নির্ভর, এবং সেই চিপগুলো কী দিয়ে তৈরি হয়, এই সিলিকন দিয়ে কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তাই এরকম কিন্তু নামকরণ করা হয়েছে সিলিকন ভ্যালি। ক্লিয়ার? তো আমাদের ভারতের বেঙ্গালুরু শহরেও কিন্তু বড় বড় টেক হাব কোম্পানিগুলো সেখানে অবস্থিত, সেই জন্য বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। এই বেঙ্গালুরুকে আরও কিছু নামে ডাকা হয়, যেমন বলা হয় উদ্যান নগরী, ঠিক আছে, উদ্যান নগরী বা সায়েন্স সিটি বলা হয়, উদ্যান নগরী বা সায়েন্স সিটি বলা হয়। ওকে, স্পেস সিটিও বলা হয় বেঙ্গালুরুকে। ক্লিয়ার? আচ্ছা, চেন্নাইকে কি বলা হয় বলো তো? চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট। কেন ডেট্রয়েট বলা হয়? ডেট্রয়েটটা কোথায়? ডেট্রয়েট হচ্ছে আমেরিকার একটা শহর, এবং এই ডেট্রয়েট কিসের জন্য বিখ্যাত? এই ডেট্রয়েট বিখ্যাত হচ্ছে অটোমোবাইল শিল্পের জন্য। অটোমোবাইল শিল্পের জন্য কিন্তু এই ডেট্রয়েট বিখ্যাত, এবং আমাদের চেন্নাইও কিন্তু এই অটোমোবাইল শিল্পের জন্য বিখ্যাত। এখানে বড় বড় এইসব কোম্পানিগুলি, গাড়ি তৈরির কোম্পানিগুলি এখানে অবস্থিত, সেই জন্য চেন্নাইকে কিন্তু ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে। ক্লিয়ার? তো এই প্রশ্নের জন্য সঠিক আনসার হবে অপশান সি, সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলাটি আগে একটি দেশীয় রাজ্য ছিল? মালদা, পুরুলিয়া, কোচবিহার নাকি নদিয়া? যারা কোচবিহারের বাসিন্দা তোমরা জানো অবশ্যই এটা, কোচবিহার কিন্তু সঠিক আনসার হবে এখানে। 1950 কিন্তু এই কোচবিহার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। ক্লিয়ার? তো এখানে পশ্চিমবঙ্গের কোন জেলাটি একটা আগে দেশীয় রাজ্য ছিল? দেশীয় রাজ্য ছিল হচ্ছে কোচবিহার, যেটা 1950 কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। এবং এখান থেকে আরও একটা প্রশ্ন হয়, পশ্চিমবঙ্গের একটা জায়গায়, কোচবিহারের একটা জায়গা আছে দিনহাটা। ওকে, এই দিনহাটাতে কিন্তু তামাক উৎপাদনের জন্য বিখ্যাত। তামাক, পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক উৎপাদন হয়? সেটা কিন্তু হবে কোচবিহার। জায়গাটা হচ্ছে দিনহাটা। ঠিক আছে, এটাও একটু মাথায় রেখো, ইম্পর্টেন্ট এগুলো, যেগুলো বলছে ইম্পর্টেন্ট, না হলে কেন আমি বলবো। এইগুলো থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে। নেক্সট কোশ্চেন নাম্বার 12 হচ্ছে রক্তের গ্রুপ কে আবিষ্কার করে? এই যে আমরা এ বি বা এ বি ও এইভাবে রক্তের গ্রুপ বলি না, আমাদের এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ এরকম বলি। তো এই যে গ্রুপটা কে আবিষ্কার করেন? এই গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার, অপশান বি। আর উইলিয়াম হারভে তিনি রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেন। দুটো কিন্তু আলাদা, রক্তের গ্রুপ আর রক্তের সংবহনতন্ত্র দুটো কিন্তু আলাদা। তো উইলিয়াম হারভে কিন্তু সংবহনতন্ত্র আবিষ্কার করেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর গ্রুপ বললে কার্ল ল্যান্ডস্টেইনার। আলেকজান্ডার ফ্লেমিং কী আবিষ্কার করেন? তিনি একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, যেটাকে আমরা বলি পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। আর রবার্ট হুক কী আবিষ্কার করেন? কোষ। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। আচ্ছা বলো তো, স্টাডি অফ সেল মানে কোষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? কোষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় সাইটোলজি। এটাও কিন্তু এই পরীক্ষাতে আসে। কোষ সম্পর্কিত বিদ্যা বা স্টাডি অফ সেলকে বলা হয় সাইটোলজি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা হয়েছে? আর্টিকেল 14, 15, 16, 17। এটা সঠিক আনসার হবে, সহজ একটা প্রশ্ন, আর্টিকেল 17। এটা আমরা জানি, আমাদের কিন্তু যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারের মধ্যে আছে আর্টিকেল 17। এটা সকলে জানো, এটা নিয়ে বেশি আলোচনা করব না। তবে এই যে মৌলিক অধিকার, আমরা যদি একটা প্রশ্ন, মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, তোমরা জানো আমাদের সংবিধান বিভিন্ন দেশের থেকে নেওয়া হয়েছে। তো আমাদের এই যে মৌলিক অধিকার বিষয়টা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারের বিষয়টা। ঠিক আছে, আমেরিকা থেকে। আর মৌলিক কর্তব্য বললে কি হবে বলো তো? মৌলিক কর্তব্য কিন্তু রাশিয়া হয়ে যাবে। ঠিক আছে, এই যে মৌলিক অধিকারটা আমাদের পার্ট 3-তে আছে। আর্টিকেল কত মৌলিক অধিকারের? আর্টিকেলটা কত তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর্টিকেলটা কত নম্বর আর্টিকেলে মৌলিক অধিকার আছে। নেক্সট,
এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষায় একাধিক প্রবেশ ও প্রস্থান ব্যবস্থা মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট চালু হলো কোন ক্ষেত্রে? স্কুল শিক্ষা, শিক্ষক শিক্ষা, নাকি উচ্চশিক্ষা, নাকি কারিগরি শিক্ষা? এখানে তোমাদেরকে মনে রাখতে হবে আগে কি হতো, তুমি কিছু মানে এটা অ্যাকচুয়ালি আনসারটা হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন এনইপি পড়েছিলাম তখন এই জায়গাটা আমি খুব ভালো করে বলেছিলাম যে এনইপি 2020 অনুযায়ী মনে করো তুমি 1 বছর কলেজ পড়ে চলে গেছো, তোমার টাকার অভাব বা কোনো কিছু কারণে আর পড়তে পারলে না, তুমি 2-3 বছর ফিরে আসলে তোমার ওই যে 1 বছরের জন্য যে তুমি পড়েছো 1 বছরের জন্য, সেই 1 বছরের যে সার্টিফিকেটটা তোমাকে দেবে সেই সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড থাকবে। তুমি সেই 5 বছর বা 3 বছর পরে এসে আবার পরের মানে এই 1 বছর কমপ্লিট করেছো তারপর থেকে তুমি কন্টিনিউ করতে পারবে নতুন শিক্ষা অনুযায়ী, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। ওকে, তো এই যে একাধিক প্রবেশ, এই যে এন্ট্রি অ্যান্ড এক্সিট বিষয়টা, এটা কোথায় চালু হয়েছে? তো উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু চালু হয়েছে। এবং আমরা দেখেছি এই উচ্চশিক্ষার ক্ষেত্রে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সের কথা বলা হয়েছে এবং 4 বছরের 4টে সার্টিফিকেটের কিন্তু কথা বলা হয়েছিল। আমরা এনইপি 2020 যখন ক্লাস করেছি তখন কিন্তু এগুলো আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, চাইলে একটু দেখে নিতে পারো। তো এটার আনসার অপশান সি হয়ে যাবে, আমি এখানে আর বেশি আলোচনা করলাম না। নেক্সট হচ্ছে কোনটি ব্রাউজার? এটাও একটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন। কোনটি ব্রাউজার? গুগল, ক্রোম, ইয়াহু, নাকি জিমেইল? দেখো এখানে এই যে গুগল তোমরা দেখতে পাচ্ছ, গুগল, ইয়াহু, এগুলো কি বলো তো? এগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন। গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন। ওকে, গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন। আচ্ছা, এই আমরা যদি প্রথম একটা প্রশ্ন হয় এখান থেকে, একটা পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে কিন্তু, নামটা মনে রাখবে, আর কি, ARCHIE, প্রথম সার্চ ইঞ্জিন এটা। এটা হচ্ছে ফার্স্ট সার্চ ইঞ্জিন। আর কি কে প্রতিষ্ঠা করেছিল? অ্যালান এমটেজ। এটা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন, ঠিক আছে, ওই জন্য এটা বলে দিলাম, অ্যালান এমটেজ। ফার্স্ট সার্চ ইঞ্জিন হচ্ছে আর কি। তো ঠিক এই সেরকমই এই গুগল, ইয়াহু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, যদিও ইয়াহুটা এখন অতটা চলে না, আমরা দেখবে গুগল ইউজ করি। ওকে, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আর আমরা যেটা নেট সবসময় ইউজ করি, ব্রাউজ করি, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার আমরা বলি না। তো এখানে আনসার হবে কোনটি ব্রাউজার? অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, ক্রোম। আর জিমেল তো তোমরা জানোই। তো এই হয়ে গেল আমাদের মোটামুটি জিকের পার্টটা কিন্তু হয়ে গেল। টোটাল 15টা প্রশ্ন আসে, আশা করি তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। এবং যে পয়েন্টগুলো বললাম প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়। ক্লিয়ার? এবার আমরা ইংরেজির পোর্শনটা আসছে, আমরা এবার 10টা ইংরেজির প্রশ্ন আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ড্যাশ 3 ইয়ার্স, সিন্স, ফ্রম, ফর, অ্যান্ড ডিউরিং। এখানে সেই বিষয়টা হচ্ছে সিন্স আর ফরের বিষয়টা তোমরা অনেকেই জানো, আমি তাও একবার বলে দিচ্ছি। সিন্স আমরা কখন বোঝাই? আমরা হচ্ছে এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম বোঝাতে আমরা সিন্স ইউজ করি। আর ফর কখন ইউজ করি? আমরা ডিউরেশন অফ টাইম বোঝাতে ফর ইউজ করি। এগুলো আমি আগেও বলেছি। হ্যাঁ, ডিউরেশন অফ টাইম এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর অথবা সিন্স 1995। আমি এখানে আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স অথবা ফর আনসার নেব আমরা, তারপরে হচ্ছে 1995। তো আমি সেই 1995 সাল থেকে এখানে কাজ করছি। তো এই যে 1995 সাল, এটা কি বলো তো? এটা কি? এটা একটা পয়েন্ট অফ টাইম না? একদম এক্স্যাক্ট একটা পয়েন্ট বোঝাচ্ছে, পয়েন্ট অফ টাইম। এটা একটা এক্স্যাক্ট পয়েন্ট বোঝাচ্ছে, সেজন্য কিন্তু এখানে আমরা আনসার নেব সিন্স। ঠিক আছে, ফর কিন্তু এখানে আনসার হবে না। ফর কখন বোঝাবো? ডিউরেশন বোঝাতে। যেমন এখানে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 3 ইয়ার্স। ঠিক আছে, 3 ঘন্টা ধরে এখানে ওয়েট করছি। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। তো এখানে 1 ঘন্টা থেকে 3 পর্যন্ত যেতে দেখো তোমার একটা টাইম ট্রাভেল করতে হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় ডিউরেশন অফ টাইম। তো এই সেন্সে আমরা কিন্তু এখানে ফর ইউজ করবো। 3 ঘন্টা, 3 আওয়ার্স বলেই দিয়েছে, তাই এটা কিন্তু ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, সেজন্য আমরা ফর ইউজ করবো। ওকে, আর পয়েন্ট অফ টাইম বললে আমরা সিন্স ইউজ করবো। ক্লিয়ার? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো এখানে আনসার হবে অপশান সি, ফর। নেক্সট হচ্ছে, হি ইজ দ্য ম্যান ড্যাশ এভরি ওয়ান রেসপেক্টস।
হি ইজ দ্য ম্যান হু, হুইচ, হুজ নাকি হুম, হুইচ তো বস্তুর ক্ষেত্রে আমরা বসা, এটা হবেও না। তো এখানে তুমি যদি দেখো ভালো করে, হি ইজ দ্য ম্যান হু এভরি ওয়ান রেসপেক্টস, ঠিক আছে। আর এখানে আমি যদি বলি হি ইজ দ্য ম্যান হুজ এভরি ওয়ান, হুজ তো আসছেই না। এবার এখানে দেখো তুমি যদি হু এবং হুম এর মধ্যে ভালো করে দেখো, তোমার হুমটা কিন্তু একদম মানে সেন্টেন্সের সঙ্গে ম্যাচ করছে বা এক্স্যাক্ট মিনিং দিচ্ছে। হি ইজ দ্য ম্যান হুম এভরি ওয়ান রেসপেক্টস, মানে হুম মানে যাকে, সে, হি ইজ দ্য ম্যান, সে হচ্ছে সেই মানুষটা যাকে সবাই রেসপেক্ট করে। তো এখানে কিন্তু অপশান ডি হবে কিন্তু সঠিক আনসার, একদম ঠিকঠাক আনসার অপশান ডি। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট হচ্ছে স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট। এখানে কোন কনসেপ্ট দেখো, এখানে সেই হ্যাড আই ইনভার্সান হচ্ছে। আমি কিন্তু আগেও বলেছি ইনভার্সান যখন সাবজেক্টের আগে আমাদের ভার্ব চলে আসে। তো যাই হোক, এখানে ইনভার্সানের ক্ষেত্রে আমরা প্রশ্নটা আমরা আমাদের ওই দিক থেকে নয়, আমাদের প্রশ্ন হচ্ছে এখানে তোমরা জানো নো সুনার, নো সুনারের সঙ্গে আমরা কি ইউজ করি, দ্যান। ঠিক তেমনই স্কার্সলির সঙ্গে আমরা কি ইউজ করি, হোয়েন, ঠিক আছে। তাই এখানে আনসার হয়ে যাবে। এগুলো কি বলতো, কোরিলেটিভ কনজাংশন আমরা বলি এগুলোকে। নো সুনারের সঙ্গে দ্যান ইউজ করি, স্কার্সলির সঙ্গে হোয়েন ইউজ করি। তো এখানে স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে এখানে যদি হার্ডলিও থাকতো, হ্যাঁ, হার্ডলিওর সঙ্গে আমরা কিন্তু হোয়েন ইউজ করি। মানে আমি বলতে চাইছি এই যে স্কার্সলি আছে, এখানে যদি হার্ডলিও থাকতো তাহলে এখানে কিন্তু আমরা হোয়েন ইউজ করতাম। তো এই তিনটে জিনিস একটু মনে রাখবে। নো সুনার দিয়ে হলে তখন আমরা দ্যান বসাই, স্কার্সলি হলে হোয়েন বসাই, হার্ডলি হলে হোয়েন বসাই। তো এখানে স্কার্সলি আসে তাই হবে হোয়েন। নেক্সট নেক্সট হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, উইন, উইন্স, উইনিং নাকি হ্যাভ ওন। এগুলোকে দেখো আমরা যেমন বলি না রাইস অ্যান্ড কারি, ঠিক আছে, এগুলো জানো তোমরা, সহজ একটা জিনিস, রাইস অ্যান্ড কারি। যেমন আমরা বলি মিল্ক, মিল্ক অ্যান্ড কার্ড। আমরা সাধারণত জানি অ্যান্ড দিয়ে যখন দুটো সাবজেক্টের যোগ করা হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়। যেমন রাম অ্যান্ড রাহিম, এর পরে কিন্তু আমরা যে ভার্বটা বসাবো প্লুরাল ভার্ব বসাবো, মানে আর বসাবো। কিন্তু যেহেতু আমি অ্যান্ড দিয়ে দুজনকে যোগ করছি, কিন্তু সেই রকম সেন্সে তোমরা যদি অ্যান্ড দিয়ে আমি যেহেতু রাইস অ্যান্ড কারিকে যোগ করছি, তো এক্ষেত্রে কিন্তু প্লুরাল হবে না, এটাকে একটা ইউনিট হিসেবে ধরা হয়। এরকম অনেকগুলো আছে, যেমন রাইস অ্যান্ড কারি, মিল্ক অ্যান্ড কার্ড, এখানে হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, টাইম অ্যান্ড টাইড। ওকে, এগুলো সব একটা ইউনিট হিসেবে অ্যান্ড দিয়ে যুক্ত হলে ওগুলো একটা ইউনিট হিসেবে কাজ করে। তাই এদের পরে কিন্তু সবসময় আমরা যে ভাবটা বসাই সেটা কিন্তু সিঙ্গুলার ভাব বসাই, ঠিক আছে, সিঙ্গুলার। যেহেতু এগুলো সিঙ্গুলার, এগুলো অ্যান্ড দিয়ে যুক্ত হলেও এগুলো সিঙ্গুলার, তো সাবজেক্ট সিঙ্গুলার হলে অবশ্যই আমরা ভার্ব সিঙ্গুলার বসাবো। ওকে, আর আমাদের ইংরেজিতে টোটাল তিনটে জিনিসের সিঙ্গুলার প্লুরাল হয়। একটা হচ্ছে নাউনের হয় সিঙ্গুলার প্লুরাল, প্রোনাউনের হয় সিঙ্গুলার প্লুরাল, আর একটা হয় ভার্বের সিঙ্গুলার প্লুরাল। নাউন প্রোনাউনের সঙ্গে আমরা তো সাধারণত এস ইএস যোগ করে প্লুরাল করি, আর ভার্বের ক্ষেত্রে যখন ভার্ব প্লুরাল হয় তখন আমরা ভার্বের সঙ্গে কী যোগ করি, মানে আমি বলতে চাই যে ভার্বের সঙ্গে আমরা নাউনের সঙ্গে যখন সিঙ্গুলার প্লুরাল করি তখন নাউনের সঙ্গে এস বা ইএস যোগ করি। আর ভার্বের ক্ষেত্রে ঠিক উল্টোটা নিয়ম, আমরা হচ্ছে ভার্বের ক্ষেত্রে যখন সিঙ্গুলার করব তখন আমরা এস বা ইএস যোগ করি যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। তো যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তাও এটা সাবজেক্ট এবং এটা হচ্ছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে আমরা এখানে কি বসাবো, আমরা এখানে যেহেতু আমাদের এটা সিঙ্গুলার তাই আমাদের ভার্বও সিঙ্গুলার লাগবে, আর সিঙ্গুলার ভার্ব হচ্ছে এই যে উইন্স, অপশান বি হবে সঠিক অ্যান্সার। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে, তো যেটা বলতে চাইছিলাম, যেমন আমি বললাম বয়, এর প্লুরাল করলে কি হবে, বয়েজ। দেখো আমি একটা এস যোগ করে দিলাম, কিন্তু ভার্বের ক্ষেত্রে আমরা এস যোগ করে সেটাকে সিঙ্গুলার করি। ওকে, তো এটা হচ্ছে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, উইন্স হবে সঠিক অ্যান্সার। নেক্সট তোমাদের হচ্ছে ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবস্টিনেট। অবস্টিনেটের সিনোনিম বলেছে, তোমাদের ভোক্যাব কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। তো ভোক্যাবের মধ্যেই আমরা অনেক কিছু পাই, আমরা সিনো পাই, সিনোনিম পাই, অ্যান্টোনিম পাই। ওকে, অ্যান্টোনিম করতে হবে তোমাকে ফ্রেজাল ভার্ব করতে হবে, ফ্রেজাল ভার্ব করতে হবে তোমাকে ওয়ান ওয়ার্ড করতে হবে, তোমার ইডিয়াম করতে হবে,
তারপরে প্রভাব পারলে দেখতে পারো, যদিও প্রভাবটা অতটা ইম্পর্টেন্ট নয়। আরও কিন্তু হোমোনিম আছে। তো এই সবগুলো কিন্তু মোটামুটি আমাদের এর মধ্যেই পড়ে। তো এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, আমাদের এগুলো ভোক্যাবের মধ্যেই পড়ে। তো তেমনই একটা প্রশ্ন, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবস্টিনেট। অবস্টিনেটের সিনোনিম কি, মানে হচ্ছে সমার্থক শব্দ। তো কী হবে অবস্টিনেটের সমার্থক শব্দ? ফ্লেক্সিবল আছে, স্টাবার্ন অ্যান্ড ওবিডিয়েন্ট অ্যান্ড হচ্ছে হাম্বেল। কী হবে? তো আগে সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদেরকে এই ওয়ার্ডের মিনিংটা আগে জানতে হবে, না হলে আমরা আনসার করতে পারবো না। অবস্টিনেট মিনিংটা কি, তাহলে আমরা কিন্তু তার পরে পরে গিয়ে কিন্তু আমরা আনসারটা করতে পারবো, তাই তো? তো দেখো, যেটা বলছিলাম, অবস্টিনেট মানে হচ্ছে কোনো কিছুর প্রতি মানে সেই একগুয়ে বা একগুয়েমি যেটাকে বলি আমরা, সেটাকে বলা হয় অবস্টিনেট। তো অবস্টিনেট হচ্ছে, ফ্লেক্সিবল তো হবে না, ফ্লেক্সিবল মানে কোনো কিছু নমনীয়, ফ্লেক্সিবল মানে কোনো কিছু নমনীয়। আর স্টাবার্ন মানে হচ্ছে একগুয়ে। তো এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। অবস্টিনেটের সিনোনিম হচ্ছে স্টাবার্ন। অ্যান্ড আরও একটা ইম্পর্টেন্ট এখান থেকে, ওবিডিয়েন্ট। ওবিডিয়েন্ট মানে তো বাধ্য। অ্যান্ড হাম্বেল মানে তোমরা সকলে জানো। তো এখানে হবে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। স্টাবার্ন আর অবস্টিনেট একে অপরের সিনোনিম। ক্লিয়ার? তো এটা হবে সঠিক আনসার অপশান বি, একগুয়ে বা জেদি আমরা যেটাকে বলি। নেক্সট নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাম্বিগিউয়াস। অ্যাম্বিগিউয়াসের বিপরীত শব্দ কী হবে? অ্যান্টোনিম বলেছে মানে বিপরীত শব্দ। ভেগ, আনক্লিয়ার, লুসিড নাকি স্ট্রেঞ্জ। তো এখানে দেখো একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে, এই 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 ধরনের ক্ষেত্রে তোমাদের এই অবস্টিনেট মানে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে সবথেকে ভালো কী জানো? রুট ওয়ার্ড খুঁজে বার করা। রুট ওয়ার্ড খুঁজে বার করতে হয়, তাহলে তোমাদের আনসার করতে সুবিধা হয়। দেখো যেমন এই অ্যাম্বিগিউয়াস একটা পুরো ওয়ার্ড আছে, এর মধ্যে রুট ওয়ার্ড কোনটা? এর মধ্যে রুট ওয়ার্ড হচ্ছে অ্যাম্বি, AMBI, এটা হচ্ছে তোমাদের রুট ওয়ার্ড। ক্লিয়ার? তো এই রুট ওয়ার্ডের মিনিংটা কি? তাহলে যদি এই মিনিংটা আমি বলি, এই রুট ওয়ার্ডের একরকম মিনিং হয়, একটা হচ্ছে বোথ, এর মিনিং হচ্ছে বোথ, বোথ সাইড আমরা বলতে পারি। ওকে, বা উভয় আমরা বলতে পারি, উভয়। অ্যাম্বি হচ্ছে রুট ওয়ার্ড। এই অ্যাম্বি দিয়ে দেখো আরও কিছু ওয়ার্ড হয়, যেমন যেগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আমি তোমাদের রুট ওয়ার্ড কেন বলতে বললাম, যেমন একটা ওয়ার্ড হয় অ্যাম্বিডেক্সট্রাস। আমি লিখছি এখানে TROUS। অ্যাম্বিডেক্সট্রাস মিনস মানে কি বলো তো? বোথ হ্যান্ডস, বোথ হ্যান্ডস। আবার এই অ্যাম্বি দিয়ে আরও একটা ওয়ার্ড হয় অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাম্বিভ্যালেন্টের মানে কি বলো তো? বোথ ফিলিংস। তো এখানে দেখো সবগুলো তো অ্যাম্বিও আছে, এই অ্যাম্বি হচ্ছে এর মধ্যে রুট ওয়ার্ড। আরও কিছু ওয়ার্ড আছে, আমি সেদিকে যাচ্ছি না এখন। তো তোমাদেরকে এই রুট ওয়ার্ড সব থেকে খুঁজে একবার খুঁজে বার করতে পারলে তোমাদের দেখবে আনসার করাটা সহজ হয়ে যায়। ক্লিয়ার? তো অ্যাম্বি মানে এখানে অ্যাম্বি দিয়ে আমরা কটা ওয়ার্ড পেলাম? অ্যাম্বিগিউয়াস, অ্যাম্বিডেক্সট্রাস, হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। তো যাই হোক, এখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যাম্বিগিউয়াসের মানেটা হচ্ছে কোনো কিছু যেটা স্পষ্ট নয়, যেটা হচ্ছে অস্পষ্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাম্বিগিউয়াস। তো এখানে তাহলে আমাকে অ্যান্টোনিম খুঁজতে বলেছে, তো এখানে অ্যান্টোনিম হয়ে যাবে আমাদের লুসিড। লুসিড মানে কোনো কিছু যেটা একদম ক্লিয়ার বা স্পষ্ট। ওকে, স্পষ্ট বা ক্লিয়ার, সেটা হচ্ছে লুসিড। এখান থেকে আরও একটা ওয়ার্ড মনে রাখবে, প্লাসিড। লুসিড অ্যান্ড প্লাসিড, প্লাসিড খুব পরীক্ষাতে দেয়, ভীষণ ভীষণ দেয় এটা পরীক্ষাতে। প্লাসিড মানে কোনো কিছু যেটা একদম শান্ত, ঠিক আছে? শান্ত বা স্নিগ্ধ, বা আমরা বলতে পারি মাইল্ড, ঠিক আছে? সেটা হচ্ছে প্লাসিড। আর লুসিড হচ্ছে কোনো কিছু স্পষ্ট, ক্লিয়ার যেটা, সেটা। তো অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট, লুসিড মানে ক্লিয়ার। আর এই অ্যাম্বিগুয়াসের দেখো, এই যে ভেগ মানে অস্পষ্ট, আনক্লিয়ার মানে অস্পষ্ট, এগুলো হচ্ছে সিনোনিম। বুঝা গেল? তো এখানে আনসার হবে সি, অপশান সি। নেক্সট হচ্ছে পার্সন হু। এটা হচ্ছে আমরা বলতে পারি ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ডের একটা প্রশ্ন। আ পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিং। একটা ব্যক্তি যে দেখবে যে কোনো জিনিসের দুটো সাইড থাকে, একটা হচ্ছে নেগেটিভ সাইড, একটা হচ্ছে পজিটিভ সাইড। যারা সবসময় কোনো জিনিসের পজিটিভ সাইডটাকে দেখে তাদেরকে আমরা বলি কি? আশাবাদী, অপটিমিস্ট। তো এটাই হচ্ছে সেটাই। আ পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, সেটা হচ্ছে অপটিমিস্ট, আমরা তাদেরকে বলি আশাবাদী। পেসিমিস্ট হচ্ছে ঠিক উল্টো, মানে নিরাশাবাদী। অ্যান্ড এথেইস্ট মানে তো তোমরা জানো, যারা ঈশ্বরে বিশ্বাস করে না। থেসিস্ট মানে যারা ঈশ্বরে বিশ্বাস করে।
এটা হচ্ছে ইডিয়ামের একটা প্রশ্ন। এ ফিশ আউট অফ ওয়াটার মিন্স একটা মাছকে, একটা মাছ জলে সাধারণত স্বাচ্ছন্দ্য বোধ করে, তো জল থেকে যখনই তুলবে সে দেখবে লাফায়, ছটফট করে, মানে আর অস্বস্তি ফিল করে। তো এ ফিশ আউট অফ ওয়াটার মিন্স হচ্ছে একটা আনকমফোর্টেবল সিচুয়েশন, অপশান এ, আনকমফোর্টেবল সিচুয়েশন। এই সরি, হ্যাঁ আনকমফোর্টেবল হবে, আমি কেন কমফোর্টেবলে দাগ দিলাম, এটা তো কমফোর্টেবল আছে, হ্যাঁ এটা আনসার নয়, আনসার হবে অপশান বি, অপশান বি আনকমফোর্টেবল সিচুয়েশন। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটাও তোমাদের সিলেবাসে একদম মেনশন করে দিয়েছে, ইম্পর্টেন্ট। কমিটি, তো এখানে দেখবে তোমরা যখন এই কারেক্ট স্পেলিং ওয়ার্ডের ক্ষেত্রে আসবে, তোমরা কিন্তু এই অপশান অনুযায়ী যখন দেখবে না, তোমাদের কিন্তু ধাঁধা মতো লেগে যাবে। কোথাও একটুখানি তফাৎ থাকবে এ, কোথাও এ এর বদলে আই থাকবে, কোথাও ই থাকবে, মানে এরকম ছোট ছোট মিস্টেক থাকবে, তুমি জানা ওয়ার্ডও দেখবে ভুলে যাবে, মানে তোমার কনফিউশন লাগবে, কনফিউজড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমাদের, যখনই এই কারেক্টলি স্পেলড ওয়ার্ড আসবে, তুমি আগে ওয়ার্ডটা দেখে নিয়ে অপশানগুলো আর দেখবে না, এবার তুমি দেখবে যে এই ওয়ার্ডটা তুমি জানো কিনা বানান। আমি দেখতে পাচ্ছি ওয়ার্ডটা হচ্ছে কমিটি, তো আমি আগে এখানে লিখে নেবো কমিটি বানানটা কি। আমি জানি কমিটি বানান হচ্ছে COMMI, এম দুটো, টি দুটো, ই দুটো, এটা হচ্ছে কমিটি বানান। এবার আমি খুঁজবো এটা কোথায় আছে। COMMI, ই ডবল হবে, ওয়াই হবে না। COMMI, এম ডবল হবে, এটা নেই, হবে না, এখানে সিঙ্গেল এম আছে। COMMI, এই তো, এটা আমি পেয়ে গেছি, অপশান বি সঠিক আনসার। দেখো এর সঙ্গে মিলে গেছে। আর উপরেটা আছে COMIT একটা আছে, তাই এটাও হবে না, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। আমি যেভাবে বললাম এইভাবে করার চেষ্টা করবে, আশা করি তোমাদের সুবিধা হবে এই ধরনের প্রশ্নের আনসার করতে। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন আজকের, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ, মিটিং অ্যান্ড মেট অ্যান্ড হ্যাভ মেট, কোনটা করবে সঠিক আনসার? আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। এখানে তোমাকে আনসারটা করতে গেলে আগে জানতে হবে এই যে লুক ফরওয়ার্ড আর একটা হয় লুক ফরওয়ার্ড, আর একটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, আর একটা হচ্ছে উইথ এ ভিউ টু। এদের পরে সব সময় যেটা বসবে আইএনজি ফর্ম হয়, শেষে আইএনজি ফর্মে হয়। ওকে, এই দুটো মনে করো দুটো ফ্রেজ আমরা বলতে পারি, লুক ফরওয়ার্ড টু অ্যান্ড হচ্ছে উইথ এ ভিউ টু। যখনই এই দুটো জিনিস দেখবে, এদের পরে সবসময় যে ভার্বটা থাকবে সেটা সবসময় আইএনজি ফর্মে হবে। তো এখানে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, মানে এখানে লুকিং করা আছে, মানে লুক ফরওয়ার্ড টু, তারপরে আইএনজি ফর্ম হবে। আইএনজি কোথায় আছে? অপশান সি, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। ঠিক আছে, এখানে কিন্তু মিট ইউ, এই যে টু দেখে আমরা সাধারণত ইনফিনিটিভ জানি, টু প্লাস V1 আমরা করি। ঠিক আছে, তো এখানে সেই অর্থে তুমি যদি মিট করো, আনসারটা কিন্তু ভুল, কারণ লুক ফরওয়ার্ড টু আর উইথ এ ভিউ টু এদের সঙ্গে সবসময় আইএনজি ফর্ম বসে, এটা কিন্তু মাথায় মুখস্থ করে নিতে হবে, তাই এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি। ক্লিয়ার? তো এই ছিল প্রশ্ন আজকের, আশা করি তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে, এরকম ধরনের প্রশ্ন তোমরা পাবে। তো এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং একটা কমেন্ট করে যেতে হবে। আমরা তাড়াতাড়ি আবার কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য। ঠিক আছে, তো এখানে শেষ করছি আজকের সেশন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।